আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এগুলা সার্কিট একে একে আমরা যখন চলতরিৎ পড়বো তখন এগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, এখন এখানে খেয়াল করো, এই যে এই পুরো অংশটা মানে C1, C3 এবং C4 এর এই পুরো অংশটা এই তিনটা শ্রেণীতে যুক্ত না? এই পুরো অংশটা হচ্ছে শ্রেণীতে। ধরলাম এদের তুল্য ওই এই ধারকত্ব CS, তো তুল্য ধারকত্ব বের করলে তো আমরা পুরোটাকেই একটা ধারক হিসেবে বিবেচনা করতে পারি। ধরলাম যে এইটা এখন CS হিসেবে, এই পুরো অংশটাকে আমরা CS হিসেবে লিখলাম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন CS C5 এর সাথে কোন সমবায়ে এই যুক্ত বলো তো? সমান্তরাল। সমান্তরাল। Okay, আচ্ছা ধরো এটা আবার আঁকাই। এইখানে আমাদের 10 ভোল্টের ব্যাটারি, এইখানে C1। আচ্ছা, এখন এইখানে এই খেয়াল করো, CS আর C5 এই অংশটা হচ্ছে তোমার পুরোটাই সমান ইয়াতে, সমান্তরালে। এখন এই পুরোটার আমরা ধরলাম যে তুল্য ধারকত্ব CP। এখন এই পুরোটার তুল্য ওই এ, ধারকত্ব বের করে যদি একটা ধারক হিসেবে এই বিবেচনা করি, যার তুল্য হুম, ধারকত্ব হচ্ছে CP। এখন C1 আর CP আবার কোন সমবায়ে যুক্ত? শ্রেণী। শ্রেণী। ওকে, তাহলে এইটা এইটা শ্রেণীতে। তাহলে এটা হবে, ধরলাম যে আমরা যেহেতু একবার CS বের করছি, এটা CS ড্যাশ। তাহলে এটা হচ্ছে ফাইনাল তুল্য ধারকত্ব। এটা বুঝছো যে এটা কিভাবে বের করা লাগবে? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আগে C2 C3 C4 এর শ্রেণীতে, তারপর CS এর সাথে C5 সমান্তরালে, তারপর আবার CP এর সাথে C1 শ্রেণীতে। অনেক কাজ এইখানে, ম্যাথটা যদিও বড়। আচ্ছা, আমরা এটা একটা একটা করে বের করি। ওকে। আচ্ছা, এখন দেখো, C2 C3 C4 মানে আমি যেভাবে মার্কিং করছি আমি সেইভাবে লিখলাম আর কি। এখানে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এদের তুল্য ধারকত্ব, তাহলে এদের তুল্য এই ধারকত্ব কত? 1/CS, 1/C2, 1/C3, 1/C4। এখন তোমার এখানে এই লসাগু করার দরকার নেই, তুমি ডিরেক্ট এটা ক্যালকুলেটর দিয়ে মান বের করবা। আচ্ছা, আমরা যেটাকে C2 যেটাকে ধরে নিছি, এটার প্রশ্নে দেওয়া 4। আর আমরা যেটাকে C3 ধরে নিছি, এটা দেওয়া 2। আর আমরা যেটাকে C4 ধরে নিছি, ওইটা দেওয়া 6। তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করে 1/CS এর মানটা বের করো। এটা হচ্ছে 1/4 প্লাস 1/2 প্লাস 1/6। তুমি এগুলো যোগ করে দেখবে, এটা আসে 11/12। হ্যাঁ, তাহলে 12/11। CS হচ্ছে 12/11। তো এটা সবগুলো কিন্তু ন্যানো ফ্যারাডে দেওয়া আছে, তাহলে এটা হবে ন্যানো ফ্যারাড। তো আমরা যখন ফাইনাল হিসাব করব তখন আমরা এখন একবারে ফ্যারাডেতে নিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এরপরে CS ও C5 সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এক্ষেত্রে তুল্য ধারকত্ব, এটা কত? CP যেহেতু সমান্তরাল, দুইটার যোগফল।
তাহলে সিএস হচ্ছে 12/11, আর C5 আমরা যেটাকে ধরে নিয়েছি প্রশ্নে এটা দেওয়া 3। তাহলে 12/11 + 3, এটা আসবে 45/11। 3 11 33, আর এটা 45/11, এটাও কিন্তু ন্যানোফ্যারাড। ওকে, এখন এই যে সিপি আর C1 এরা আবার শ্রেণীতে যুক্ত। আচ্ছা, ধরো এই কালারটা অনেকদিন ইউজ করো। আবার হচ্ছে যে, আবার জানি কোনটা, ও হ্যাঁ, সিপি ও C1 এরা হচ্ছে আবার শ্রেণী সমবায়ে যুক্ত। অতএব ফাইনালের বাংলা কি লেখা যায়? আচ্ছা, ধরো এটা আছে মোট। আচ্ছা, যাই হোক, তো বাদ দাও। এইখানে আছে, এইখানে তাহলে তুল্য, সরি, তুল্য রোধ না তো, তুল্য ধারকত্ব। আচ্ছা, এটা কি হবে? CS ড্যাশ C1 আর সিপি। তাহলে সিএস কি হবে? উপরে গুণফল হয় না, C1 × সিপি, আর নিচে হবে যোগফল। তাহলে C1, এটা কোনটা প্রশ্নে? 2। ওকে, এটা হচ্ছে 2, আর সিপি ছিল কত? 45/11, এটা হচ্ছে 2 + 45/11। তাহলে × 2, অ্যান্সার ÷ 2 + 45/11, এটা হচ্ছে 90 ÷ 67, এত ন্যানোফ্যারাড এটা আসে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যেহেতু এখানে জাস্ট তুল্য ধারকত্ব বের করতে বলছে। তুমি ন্যানোফ্যারাডে তো রাখতে পারো, অথবা 10⁻⁶ দ্বারা গুণ করে ফ্যারাডে তো নিয়ে যেতে পারো, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটা আছে যে আরেকটা পেজে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এখন তো এটা হইলো, এখন ঘ নম্বরটা। এই যে ঘ নম্বরের ম্যাথ আমরা অলরেডি অনেকবারই সলভ করে আসছি। আচ্ছা, আগে এইখানে চিত্রটা আঁকাই। এইখানে আছে ও বিন্দু, ধরো এর উপর খাড়া লম্ব বরাবর হচ্ছে পি বিন্দু, এর সাথে 60 ডিগ্রি কোণে এখানে কিউ, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এইখানে -6 মাইক্রোকুলম, এখানে +6 মাইক্রোকুলম। আর প্রশ্নে এখানে এই ডিস্টেন্স গুলা সবগুলো দেয়া। আচ্ছা, এই যে পি এবং কিউ বিন্দু তড়িৎ তীব্রতার এইখানে কম্পেয়ার করতে বলছে।
আচ্ছা, পি এবং কিউ বিন্দুতে। ওকে। এখন পি বিন্দুতে ওই তড়িৎ তীব্রতা এখানে কি হবে? এখন একটা জিনিস খেয়াল করো, এটা তুমি চাইলে আগের নিয়ম দিয়েও করতে পারো। মানে এইখানে পি বিন্দুতে আমরা যেখানে তড়িৎ তীব্রতা বের করব, এটা হচ্ছে +1 কুলম্ব চার্জ। এর উপর E1 এর ডিরেকশন হবে এই দিকে, আর এটা যেহেতু প্লাস, সেহেতু E2 এর ডিরেকশন হবে বাইরের দিকে, মানে এই বিকর্ষণ ধর্মী, এই বাইরের দিকে হবে E2। ওকে। এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, এবং এ থেকে ও এবং বি থেকে ও এগুলা 10 ন্যানোমিটার। এ থেকে ও, বি থেকে 10 ন্যানোমিটার। ও থেকে পি হচ্ছে 10 সেন্টিমিটার, ও থেকে কিউ হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে। এখন তোমার এই নিয়মে বের করতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ তোমার এই মধ্যবর্তী কোণগুলো কিন্তু একটাও জানা নাই। তো তুমি যদি মধ্যবর্তী কোণ যদি এখানে না জানো, তো লব্ধি প্রাবল্য তো বের করা যাবে না। তাহলে এখানে কি এই, ও, তাহলে এটা কোন নিয়মে সলভ করতে হবে বলো? বলো। কি বললো, আরেকবার বলো। এইখানে তোমার এই যে E1 আর E2, তো বুঝতে পারছো না যে E1 আর E2 এর ডিরেকশন কোন দিকে হবে? এটা হ্যাঁ, এটা বুঝছো? বুঝছি। ওকে। হুম। তোমার যেহেতু এখানে দুইটা প্রাবল্য, তো লব্ধি প্রাবল্য তো বের করা লাগবে না? তো লব্ধি প্রাবল্য বের করার জন্য আলফার মানটা তো জানা লাগবে। হ্যাঁ। তো এখন তোমার এদের মধ্যবর্তী কোণ তো হচ্ছে এই যে এই কোণটা, এই কোণটা। হুম। তো তোমার এই যে এ কোণের মানও দেয়া নাই, তারপরে যে পি কোণ মানে এই কোণটার মানও দেয়া নাই, তোমার মধ্যবর্তী কোণ আলফা নিয়ে তো কোনো হিন্ট নাই। তুমি এই ম্যাথটা হুম। তাহলে কিভাবে সলভ করবা? এই ম্যাথটা সলভ করা কিন্তু যাবে না ওইভাবে, মানে লব্ধির হুম। সূত্র দিয়ে সলভ করা যাবে না। তাহলে এটা কোন নিয়মে সলভ করা লাগবে? বলো। এইখানে একটা জিনিস, এই যে খেয়াল করো, এদের মধ্যবর্তী ডিস্টেন্স 10 ন্যানোমিটার করে কিন্তু দেওয়া, এটা 10 ন্যানোমিটার, এটা 10 ন্যানোমিটার। তাহলে মধ্যবর্তী টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ন্যানোমিটার। এবং একটা চার্জ +6 মাইক্রোকুলম, একটা -6 মাইক্রোকুলম। তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে বলো তো? এখানে আকর্ষণ আরে না, নাকি? এখানে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে। ও হ্যাঁ। তো এখন এই যে পি বিন্দুটা, এই যে কি বলতো, এই যে পি বিন্দুটা এখানে এই যে কি এটা? হুম। তোমার এইটুক 10 ন্যানোমিটার, এইটুক 10, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে পি। এখানে একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। তাহলে পি বিন্দুটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব লম্ব অভিক্ষেপ। দ্বিখণ্ডকের অভিক্ষেপ উপর নাকি? অবস্থিত একটা বিন্দু। তাহলে পি বিন্দুতে তড়িৎ এই যে দ্বিমেরু এই কি হবে? তড়িৎ সরি, দ্বিমেরু হবে 1/4 তড়িৎ, এই তড়িৎ প্রাবল্য আর কি। 1/4 পাই এপসিলন নট ইন্টু P/R কিউব। হ্যাঁ, এটা হচ্ছে পি বাই আর কি। তাহলে তড়িৎ পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত। অতএব পি বিন্দুতে প্রাবল্য
আর কোনটা? আর হচ্ছে এই যে ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাই হচ্ছে আর। তো এটা হচ্ছে 9 × 10⁻৯। আচ্ছা, এখানে এখানে তো বিন্দুটা পি, বাট আমরা সূত্রে যে পি ইউজ করলাম, এটা এখানে কি? সূত্রের এখানে পি কি বলতো? বলো। এগুলো সহজ জিনিস। এগুলা যদি এখনই ভুলে যাও তাহলে তো সামনে আরো চ্যাপ্টার আছে। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এই যে পি এর মান, কি ছিল দ্বিমেরু ভ্রামকের সূত্র কি ছিল? পি সাইন থিটা। আর না, না, কষ্ট না, ওটা না, ওটা না। এটা ছিল Q × 2L। হ্যাঁ, Q into 2L। আর পি ই সাইন থিটা, এটা এটা কিসের সূত্র ছিল? পি ই সাইন থিটা, এটা ছিল টর্কের সূত্র। এটা এই টর্কের সূত্র ছিল না এটা? নাকি হ্যাঁ, এটা? টর্ক ছিল। না, আচ্ছা, টর্কে। এটা টর্ক না কাজের সূত্র? এটা তো কাজের একটা সূত্র ছিল, তারপর টর্কের একটা সূত্র ছিল। কাজের ছিল পি ইন্টু 1 - কজ আলফা। হ্যাঁ, এটা পি ইন্টু হাজবেন্ড, আর এটা ছিল টর্কের সূত্র। এগুলো মনে রাখতো কিন্তু। আচ্ছা, তাহলে এইখানে আমাদের পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, তাহলে এটা হচ্ছে Q × 2L ডিভাইড বাই R কিউব। ওকে। আচ্ছা, এখানে কিউ এর মান তো তোমার 6 মাইক্রোকুলম করে, তাহলে 6 × 10⁻6। আর দেখো 2L হচ্ছে এই পুরো ডিস্টেন্সটা। তো এইখানে দেওয়া এ থেকে ও, এটা 10 ন্যানোমিটার। ও থেকে বি, এটা 10 ন্যানোমিটার। তাহলে 2L কি হবে? 10 × 10 = 20 ন্যানোমিটার হবে না? 2L। হ্যাঁ, কিন্তু ন্যানো হলে কি 10 - 6 হয়? না না, এটা তো চার্জের মান লিখলাম। এই যে এটা তো চার্জের মান। এটা চার্জের মান কত? মাইক্রোকুলম্বে দেওয়া। ও, আর এখন লিখবো 2L এর মান। 2L কত? 20 ন্যানোমিটার, তাহলে 20 × 10⁻৯ হবে তখন। এটা হচ্ছে কিউ এর মান, এই যে যেটা 10⁻6, এটা কিউ এর মান। আর আর কত? আর হচ্ছে তোমার ও থেকে পি বিন্দুর যে ডিস্টেন্স, এটা কত? ও থেকে পি প্রশ্নে দেওয়া 10 সেন্টিমিটার, তাহলে এটা হবে 0.1 মিটার, তার উপর কিউব। এখন বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এটা হবে 27/25 আসে, তাহলে এটা হবে 1.08। এটা কত? প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম। সরি, হ্যাঁ এটাই তো। সরি, এটা তো, এটা অ্যান্সার না। আবার এই যে একটা কিউ বিন্দু আছে, যেটা তোমার দ্বিমেরুর অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো কিউ বিন্দুতে প্রাবল্য, বা আমাদের যদি থিটা ডিগ্রি কোণে থাকে, তাহলে একটা জেনারেল সূত্র ছিল। জেনারেল সূত্রটা কি ছিল বলো তো? 1/4 পাই এপসিলন নট ইন্টু P/r³ √1 + 3 cos² থিটা। হ্যাঁ, তাহলে 4πε0 P/r³ 1 + 3 cos² থিটা। ওকে, এখন এইখানে মান বসাও। এর মান হচ্ছে 9 × 10⁻৯। পি এর মান হচ্ছে Q × 2L, তাহলে 6 10⁻6। 2L এর মান হচ্ছে 20 ন্যানোমিটার। এত। ওকে। এখন এইখানে আসছে, এখানে R1 দেই যেহেতু। এখন এইখানে এই ডিস্টেন্স কিন্তু ও থেকে কিউ এর, যেটা ডিস্টেন্স ও থেকে কিউ প্রশ্নে দেওয়া 12 সেন্টিমিটার, তাহলে এটা হবে 0.12। এটা খেয়াল রাখবো, দুই ক্ষেত্রে কিন্তু সেম ডিস্টেন্স না। এত 1 কিউব, আর এটা হচ্ছে 1 + 3 cos। এই 60-র মান কত? হাফ না? তাহলে এটা হবে হাফ স্কোয়ার। এটা একবারে লিখলাম। ওকে, তাহলে √ওভার কত হয়? 1 + 3/4। এর সাথে গুণ কি?
ওকে, এর সাথে গুণ হচ্ছে 9 × 10⁹ করে। আচ্ছা, আমরা তো এর মানটা, না না সরি, এটা তো না, ওটা তো 0.1 ছিল, এটা 0.12। 6 10⁻6 × 9, 10 ইনভার্স, কি লিখতেছে ওটা ওটা, এখানে 20 × 10⁻9, আর এইখানে হচ্ছে ডিভাইড বাই 0.12, এটা ভাই 0.12 উপরে কিউ। আচ্ছা, তাহলে এটা আসে কত? কি ব্যাপার, এখানে আমার হিসাবে ভুল হইলো নাকি? 3 cos 60 মান আছে হাফ, তাহলে 3/4। 9 × 10⁹, 6 6, 20 10⁻9, 0.12 উপরে কিউ। কিউ বিন্দু না 12 সেন্টিমিটার। 6। আচ্ছা, এখানে বইয়ে যেভাবে সলভ করছে, এখানে 12 সেন্টিমিটার না, r2 কিউব। এখানে বইয়ের ক্যালকুলেশনে ভুল আছে। এটা হচ্ছে এটার অ্যান্সার, হ্যাঁ আমার ঠিক আছে, এটা হচ্ছে 0.8267 নিউটন/কুলম্ব। ওকে, এখন এরপরে তোমাকে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলছে। তাহলে কম্পেয়ার করার জন্য তুমি বড় কোনটা, ইপি, ইপি। তাহলে তাহলে এটা দিবা EP/EQ। তাহলে উপরে হচ্ছে 1.08, এটা হচ্ছে 8267। এটা তাহলে আসে কত, 1.08 ডিভাইড বাই এটা দিলে আসবে 1.31। তাহলে এখানে কি লেখা যায়? EP = EQ × 1.31 গুণ, বুঝছো? হ্যাঁ, বুঝছি। এরপরে বাংলা লেখাটা লিখে দেবা যে পি বিন্দুতে প্রাবল্য কিউ বিন্দুর প্রাবল্যের এত গুণ। আজকে যেগুলা ম্যাথ করাইলাম, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা করে ম্যাথ, এগুলা অবশ্যই আবার নিজে নিজে সলভ করবো। আচ্ছা, এটা এই যে দেখো, ও হ্যাঁ, এটা লিখে দেওয়া হয় নাই মেবি, এই যে এটা একটু নোট করে রাখিও তো, যে পৃথিবীর বিভব শূন্য, এটা নোট করে রাখিও। আচ্ছা, সি বর্তনী তুল্য ধারকত্ব। এখন এইখানে কে কে কোন সমবায় আছে, এটা বলো তো দেখি। C1 C2 আছে সমান্তরালে। হুম। এই দুটোর সাথে আবার C3 আছে শ্রেণীতে। না, এও আরো একটা তো আছে, এটা আছে এই যে কিনা C4। হ্যাঁ, তাহলে এদের সমান্তরালে তুল্য ধারকত্ব সিপি, সিপি এর সাথে এই এই বাকি দুইটা শ্রেণীতে। তো এটা এই হুম। বের করিও। তো এইখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, গ এর ফাইনাল অ্যান্সার হবে, এটা কয় নাম্বার, 60, এটা হচ্ছে 4.5 ফাইনাল অ্যান্সার, এত মাইক্রোফ্যারাড। আচ্ছা, C1 এবং C2 ধারকত্বের চার্জের তুলনা করো। আচ্ছা, এই যে ঘ নম্বরটা কিভাবে সলভ করবো? আচ্ছা দেখো, এই যে এটা ঘ নাম্বারটা সলভ করতে পারবা না হয়তো, কারণ এখনো চলতরিতে এটা পড়ানো হয়নি তো। এখন এই যে দেখো, এখন এখানে একটা কনসেপ্ট আছে, এটা আগে শিখি। যেমন এই ধরো যে এটা আমাদের যদি রোধ হয়, এবং রোধের ক্ষেত্রে এখানে ধরো যে দুইটা রোধ আছে,
ওকে, ধরো এটার রোধ হচ্ছে R1, এটা হচ্ছে R2। এখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, এই কারেন্টটা এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে R1 দিয়ে, একটা যাবে R2 দিয়ে। ধরলাম যে R1 দিয়ে গেল I1, R2 দিয়ে গেল I2। এইভাবেই তো যায় সমান্তরাল সমবায়ে, না? হ্যাঁ। ওকে, তাহলে এখন এই যে I1 আর I2, আমরা এগুলা কিভাবে বের করব? এইটা হচ্ছে I1 কি হবে, R1 রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা কত, ভি। আর আমাদের নর্মাল সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, না? হুম। এটা সূত্র ছিল। তাহলে R1 রোধের মধ্য দিয়ে যেটা কারেন্ট যাবে, তাহলে সেটা কি হবে, I1 ভি ডিভাইড বাই R1, এটা হবে। R1। সেম ভাবে I2 কি হবে, ভি ডিভাইড বাই R2, এটা হবে না? হ্যাঁ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা তো তোমার এই টোটাল কারেন্টের জন্য। এখন এইখানে আর, এইখানে এই যে কি বলতো, আর হচ্ছে তুল্য রোধ, না? এখানে আর হচ্ছে তুল্য রোধ। হুম। ওকে, তো এখন এইখানে এই যে তোমার এই রোধের ক্ষেত্রে এই তুল্য রোধটা কি, R1 আর R2 সমান্তরালে যেটা তুল্য রোধ সেইটা। তাহলে এখানে কি হবে, হুম। সমান্তরালের ক্ষেত্রে উপরে দুইটা হয় গুণ, নিচে দুইটা হয় যোগ, এটা হয় না? হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, তাহলে I1 এইখানে কি হবে, 1/R1, এটা খুবই ভালোভাবে এটা বুঝবা। আমি এখন যদি ভি এর মানটা বসাই, I ইন্টু R1 প্লাস R2 ডিভাইড বাই R1 R2, তাহলে I ইন্টু R1 বাদ এটা কি হবে, R2 R1 R2। এটা বুঝছো? হ্যাঁ। এইটা আমাদের অনেকটাই হচ্ছে মোল ভগ্নাংশের মতো। মোল ভগ্নাংশতে আমরা এই যে কি করতাম, যার মোল ভগ্নাংশ বের করব তার সেটা। মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা, না? হুম। আচ্ছা, এখন এই যে দেখো, এখন কিন্তু আমরা যখন I1 বের করব, তখন কিন্তু এখানে R1 আসে না, এখানে R2 আসছে। মানে তুমি যারটা বের করবা তার বিপরীতটা দ্বারা এখানে এই গুণ হবে, আর নিচে এই তোমার R1 প্লাস R2 দ্বারা ভাগ। তাহলে I2 এর সূত্রটা সিমিলারলি এখানে কি হবে বলো তো, I2 এর জন্য হবে R1 ডিভাইড বাই R1 প্লাস R2 এখানে। ইন্টু মোট কারেন্ট। বুঝছো? এটা বুঝছো? হুম। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝছি। ওকে, এখন ধারকের ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ হবে। এখন দেখো, এই ধারকের ক্ষেত্রে একটু চেঞ্জ কি হবে, তোমার আমি যদি এখন যদি ধারক আঁকি, আমাদের এই রোধের ক্ষেত্রে তোমার কারেন্ট আর ধারকের ক্ষেত্রে চার্জ সেম। ওকে, জাস্ট এইখানে সূত্রের একটু চেঞ্জ হবে। এখন এই চেঞ্জটা কি হবে, ধরো এটা C1, এটা C2, এটা ভোল্ট। আর মোট চার্জ যদি কিউ হয়, সেম ভাবে এখানে কিউও দুই ভাবে ভাগ হয়ে যাবে, একটা হবে এখানে Q1, একটা হবে এখানে Q2। যেভাবে কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, এখানে চার্জ দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে Q1 এর সেম ভাবে C1 প্লাস C2 ইন্টু মোট চার্জ। আর উপরে, এখন যেহেতু ধারক আর রোধ উল্টা পরস্পর, না? এই সমবায়গুলো উল্টা, না? তো এখন যখন I1 হ্যাঁ। বের করব, তখন যেহেতু বিপরীতটা এখানে গুণ হয়েছে, এখানে ওরটাই গুণ হবে, এখানে C1ই গুণ হবে। আর Q2 এর ক্ষেত্রে কি হবে, এখানে C2টাই গুণ হবে। এটা বুঝছো?
এটা বুঝছো? কত বের করার নিয়ম। হ্যাঁ বুঝছি, কিন্তু এটা তো আলাদা। এখানে দেখো আমাদের রোদের ক্ষেত্রে যার কারেন্ট বের করব তার বিপরীতটা রোধ এসে গুণ হবে, আর ধারকত্বের ক্ষেত্রে যার চার্জ বের করব তারই ধারকত্ব এসে গুণ হবে। এটা ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু ওকে। হ্যাঁ এখানে বলো। তুল্য ধারকত্ব বের করা লাগবে না? হ্যাঁ, না এখন তোমার তুল্য ধারকত্ব বের করা লাগবে। এই তুল্য ধারকত্ব বের করা লাগবে বলো তো কোন ক্ষেত্রে? এই যে কিউ এর মান বের করার জন্য তো তুল্য ধারকত্ব বের করা লাগবে, কারণ তোমার কিউ এর মান বের করার জন্য সি ইন্টু ভি এর সূত্র দেওয়া লাগবে না? এটা হুম। বুঝো নাই? তো এই সি কি? এই সি তো তুল্য ধারকত্ব। ও আচ্ছা হ্যাঁ, দেখো, বুঝছি বুঝছি। এটা এই যে, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা দাঁড়াও, এটা তারপরও। আচ্ছা এখন এইখানে তুমি এই তুল্য ধারকত্বটা বের করবা। তো তুল্য এই ধারকত্ব এটা তুমি গ থেকে যখন বের করবা, তো তুমি তো তুল্য ধারকত্ব তো বের করবাই গ নম্বরে। তুমি তো এটা পাবাই, ধরো যে তুল্য ওই ধারকত্ব এখানে কত আসবে, 4.5 18, মাইক্রোফ্যারাড। না। এই তুমি এটা বের করে দেখবা। না না, এটা হচ্ছে পুরো সার্কিটের তুল্য ওই ধারকত্ব। ও এই যে হ্যাঁ, দেখো, বুঝলাম। এই তোমার তো এখানে এই যে কিউ, এখানে কি বলো তো, এখানে এই যে সূত্রে যে আমরা কিউ গুণ করলাম, এখানে কিউ কি? কিউ হচ্ছে মোট চার্জ, এই পুরো সার্কিটের চার্জ। তো মোট চার্জ বের করার জন্য তোমার তো পুরো সার্কিটের তুল্য ধারকত্ব বের করতে হবে, এটা বুঝছো? তাহলে মোট চার্জ কত হবে? সি ইন্টু ভি, 4.5 10⁻⁶, ভি এর মান হচ্ছে 40 ভোল্ট। এই ম্যাথে কি কোথাও কোনো কনফিউশন আছে? না। এটা হচ্ছে 1.8 10⁻, এত কুলম্ব। তাহলে এই যে সি ওয়ান, এই যে ধারকের চার্জ হবে এই যে কত বলতো, সি ওয়ান ধারকের চার্জ হবে সি ওয়ান, সি ওয়ান প্লাস সি টু ইন্টু মোট চার্জ। তাহলে সি ওয়ান এইখানে এই যে কত, সি ওয়ান হচ্ছে 6, নিচে হচ্ছে 6 + 12। এখন দেখো, তুমি যদি মাইক্রোফ্যারাডকে তুমি ফ্যারাডেতে নিয়ে যাও, উপরে 10⁻⁶, নিচে দুইটা থেকে 10⁻⁶ কমন নিয়ে 10⁻⁶, 10⁻⁶ বাদ যাবে। বুঝছো? এটা বুঝো নাই? বুঝছি। ওকে। তাহলে এটা হবে 6/18, আর এটা হচ্ছে 1, এত। তাহলে এটা 3 দ্বারা ভাগ না, তাহলে 3 দ্বারা ভাগ দিলে এটা আসবে এতগুলো। আচ্ছা এখন তুমি চাইলে তোমার কিউ টু এর সূত্র না দিলেও হবে। এখন তাহলে কিউ টু বলো তো, এই যে কি হবে, মোট চার্জ থেকে কিউ ওয়ান বিয়োগ দিলে তোমার বাকিটা যেটা থাকবে, তো সেইটাই তো এই কিউ টু তে চলে যাবে। এটাকে বুঝছো তো? তুমি চাইলে এখানে সূত্রটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এই সূত্র দিয়ে সলভ করতে পারো, অথবা মোট চার্জ থেকে কিউ ওয়ান বাদ দিলে যেইটুক থাকবে ওইটাই তো আমাদের এই দ্বিতীয় ধারকে যাবে। এটা আশা করি বুঝছো এটা। হুম, বুঝছি। এতগুলো। আচ্ছা এটা হচ্ছে চার্জের তুলনা। এই ক্লিয়ার এই ম্যাথটা? হ্যাঁ। ওকে, এটা আবার এই যে প্র্যাকটিস করবা এটা, এরপরে মেবি একটা ম্যাথ আছে। আচ্ছা এটা তুমি, এটা হোমওয়ার্ক থাকলো, এই যে মাঝখানে প্রথমে বায়ু আছে, তারপর মাঝখানে যাচ্ছে একটা কে, আহ, কে মাধ্যমের একটা মাধ্যম হয়তো প্রবেশ করানো হয়েছে কে পরবৈদ্যুতিক যে ধ্রুবকের। হুম।
এটা কয় নম্বর এটা? এটা তোমার হোমওয়ার্ক থাকবে এটা, যে এটা তুমি করবা। এখানে ঘ নম্বরটা কিন্তু কোনো মান আসবে না, যেহেতু কে এর কোনো মান দেওয়া নাই। এখন সঞ্চিত শক্তি সমান হবে কিনা, বিভব পার্থক্য সমানুপাতে সঞ্চিত শক্তি সমান হবে কে এর কোন মানের জন্য। আচ্ছা, এটা তুমি বের করিও। এটা হোমওয়ার্ক থাকবে এখানে। আমি যেহেতু গ নম্বরের অ্যান্সার আছে, গ এর অ্যান্সারটা আসবে 4.427 10 ইনভার্স 12 ফ্যারাড। ওকে, এটা আসবে। আর তুমি ঘ নম্বরটা সলভ করি। ওকে, তো আজকে বেশ অনেক টাফ টাফ ম্যাথ আচ্ছা করানো হয়েছে, এগুলা অবশ্যই আবার নিজে প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে থাক আজকে। আচ্ছা।